নমস্কার, ডক্টরস ডায়ালগের 130তম লাইভে সবাইকে স্বাগত। আমি পিয়ালি দেব বিশ্বাস। আজকে আমাদের অনুষ্ঠান হাইপারটেনশন নিয়ে। আমরা জানি যে গতকাল 17ই মে ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। WHO রিপোর্ট অনুযায়ী প্রতি 3জন ভারতীয় প্রাপ্তবয়স্কের মধ্যে একজন হাইপারটেনশনে ভুগছে, অথচ অর্ধেক মানুষই জানে না যে তাদের প্রেশার বেশি। কারণ এই যে হাইপারটেনশন নিয়ে আমরা একেবারেই সচেতন নই। সেই কারণেই আজকে আমাদের অনুষ্ঠান হাইপারটেনশন নিয়ে সচেতনতা। আজকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে রক্তচাপ নিয়ে জানবো, আজকে এটাই আমাদের থিম। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পূর্ণব্রত ঘোষ। স্বাগত আপনাকে। নমস্কার। আমরা উচ্চ রক্তচাপ নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে আমাদের প্রথমেই একটু পরিষ্কার হয়ে নেওয়া দরকার যে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি এবং কোন রক্তচাপ মানে রক্তচাপের কোন মাত্রাকে বিপজ্জনক বলে আমরা বলব। আপনার আওয়াজটা পরিষ্কার ভাবে আসছে না, আওয়াজটা কোনো গন্ডগোল হচ্ছে, যান্ত্রিক সমস্যা বোধহয় হচ্ছে, আওয়াজটা পরিষ্কার আসছে না। উচ্চ রক্তচাপ কি এইটা বুঝবার আগে রক্তচাপ বলতে আমরা কি বুঝি সেটা আগে একটু বুঝে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে রক্তনালীগুলো আছে, রক্তনালীগুলোর মধ্যে দিয়ে যখন রক্তটা প্রবাহিত হয় তখন সেই রক্তের প্রবাহ রক্তনালীর গায়ে যে চাপ দেয় সেটাকে বলা হয় রক্তের চাপ। এবারে জানি আমরা যে 3 ধরনের রক্তনালী আছে। এক ধরনের রক্তনালী হচ্ছে ধমনী, এক ধরনের রক্তনালী শিরা, আর তৃতীয় ধরনের যে রক্তনালী সেটাকে বলা হয় ক্যাপিলারি বা রক্তজালিকা। তো 3 ধরনের রক্তনালীতেই রক্তচাপ তো আলাদা আলাদা রকম হবে। আমরা যখন রক্তচাপের কথা বলি কিংবা রক্তচাপ মাপি তখন সাধারণভাবে আমরা ধমনীর যে রক্তচাপ, আর্টেরিয়াল ব্লাড প্রেশার, সেই আর্টেরিয়াল ব্লাড প্রেশারের কথাই বলি। হাসপাতালে কোনো সংকটময় কোনো স্থিতিতে কোনো পেশেন্ট যখন ভর্তি আছে তখন কখনো কখনো তার শিরার রক্তচাপ মাপা, সেই শিরার রক্তচাপ মাপার উপায় এবং পদ্ধতি আলাদা। রক্তচাপ ডাক্তার আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু যখন আপনার রক্তচাপ দেখে লেখেন তখন দেখবেন যে ওপরে একটা রক্তচাপ লেখা থাকে, নিচে একটা রক্তচাপ লেখা থাকে। ওপরের যে রক্তচাপটা সেটাকে বলা হয় সিস্টোলিক রক্তচাপ, অর্থাৎ হৃৎপিণ্ড যখন সংকুচিত হচ্ছে সেই সময় ধমনীর মধ্যেকার ধমনীর দেয়ালে যে চাপ পড়ছে সেই চাপটা লেখা হয় ওপরে, আর নিচে যে চাপটা সেটা হচ্ছে ডায়াস্টোলিক রক্তচাপ, অর্থাৎ যে সময় হৃৎপিণ্ডটা প্রসারিত হচ্ছে সেই সময়কার রক্তচাপ। এর একক একটা আছে, এককটা হচ্ছে মিলিমিটার অফ মার্কার। মাত্র সংখ্যা দিয়ে তো কোনো মাপ বোঝা যায় না, মাপকে বুঝতে গেলে তার একক লাগে। ব্লাড প্রেশার মাপার একক হচ্ছে মিলিমিটার অফ মার্কারি। সাধারণভাবে আমরা বলতে পারি যে সিস্টোলিক রক্তচাপ 140 এবং ডায়াস্টোলিক রক্তচাপ 90, মানে উপরে 140 নিচে 90 মিলিমিটার অফ মার্কারি যদি রক্তচাপ থাকে ততদূর অবধি স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। তার চেয়ে যদি ওপরে রক্তচাপটা ওঠে তখন আমরা উচ্চ রক্তচাপ বলে একজন রোগীকে চিহ্নিত করতে পারি। এটা নিয়েও কথা আছে একটা, যে একজন রোগী ডাক্তারের কাছে গেলেন, তার একবার মেপে তার 140 ওপরে আর নিচে 90, তার বেশি প্রেশার পাওয়া গেল, তাহলে কি তাকে বলা হবে যে উচ্চ রক্তচাপের রোগী? না, ব্যাপারটা এরকম নয়। বলা হয় যে অন্তত 6 বার
রক্তচাপ মেপে যদি তার রক্তচাপ বেশি পাওয়া যায়, এরকম পরপর 3 দিন বা একদিন ছাড়া একদিন, এভাবে 3 দিন দুবার করে রক্তচাপ মাপা হলো, সবারই আমরা রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি পেলাম, তখন তাকে আমরা বলতে পারি যে ইনি উচ্চ রক্তচাপের রোগী। আর উচ্চ রক্তচাপ কোন অ্যামাউন্টটা গেলে আমরা উচ্চ রক্তচাপ বলবো? উপরে 140 আর নিচে 90, এর উপরে যদি যায়। ডাক্তারবাবু খুব গুরুত্বপূর্ণ আমাদের একটা তথ্য দিলেন যে আমরা প্রথমেই কারো প্রেশার অনেকটা বেশি থাকলেই তাকে আমরা প্রেশার বলছি না, যেটা 6 বার পর মেপে তারপরে হয়তো চিকিৎসক নির্ধারণ করবেন যে তার উচ্চ রক্তচাপের ওষুধের প্রয়োজন আছে কি নেই। আচ্ছা, এই যে দীর্ঘদিন ধরে কারো যদি রক্তচাপ বেশি থাকে, এরকম অনিয়ন্ত্রিত রক্তচাপের ফলে কি কি ক্ষতি হতে পারে শরীরে? যে জিনিসগুলো উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে, তার ফলে যে খারাপগুলো হতে পারে, সেই খারাপগুলোর মধ্যে আছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের দেওয়ালে, হার্টের মাংসপেশির মধ্যে যে ধমনীগুলো আছে, সেই ধমনীগুলোর মধ্যে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়ার ফলে হার্টের একটা অংশ অকেজ হয়ে যাওয়া, মাংসপেশির একটা অংশ অকেজ হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না থাকলে। স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রোক মানে মস্তিষ্কের যে রক্তনালীর রোগ হচ্ছে স্ট্রোক। দু ধরনের স্ট্রোক হতে পারে। এক ধরনের স্ট্রোক হার্টের ধমনীর মতো, মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে মস্তিষ্কের একটা অংশ রক্ত প্রবাহ সেখানে ব্যাহত হতে পারে, অথবা রক্তনালী ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হতে পারে। সেটাকে বলা হয় হেমারেজিক স্ট্রোক। স্ট্রোক হওয়ার সম্ভাবনা, রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে যে হার্টকে যখন বাধার বিরুদ্ধে পাম্প করতে হচ্ছে, উচ্চ রক্তচাপ মানে প্রেশার বেশি, সেই প্রেশারের বিরুদ্ধে হার্ট পাম্প করতে করতে হার্টের সাইজটা বাড়তে থাকে। দেখবেন খেলোয়াড় যারা ডানহাতি ব্যাটসম্যান ডান হাত দিয়ে ব্যাট চালায়, কিংবা ডান হাত দিয়ে টেনিস খেলে, কোনো টেনিস খেলাড়ি, তাদের যে ডান হাতের মাংসপেশি, সেই ডান হাতের মাংসপেশি বাঁ হাতের তুলনায় মোটা হয়। সেরকম হার্টেরও সাইজ বাড়তে থাকে। হার্ট নিজের সাইজটাকে বাড়িয়ে চেষ্টা করে ওই উচ্চ রক্তচাপের যে বাধা, সেই বাধাটাকে অতিক্রম করার। তো একটা সময় আসে যে সময় হার্টের সাইজটা বেড়ে গেছে অনেকটা, কিন্তু সে আর তার কাজটা করতে পারছে না, পাম্প করতে পারছে না। সেটাকে বলা হয় হার্ট ফেলিওর। উচ্চ রক্তচাপের খারাপ হওয়ার যে জিনিসগুলো খারাপ হয় তার মধ্যে হার্ট ফেলিওরও একটা। আর কি হতে পারে? যেখানে যেখানে আমাদের সরু রক্তনালী আছে, সরু রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সরু রক্তনালী আছে আমাদের চোখের ভেতরকার যে রেটিনাতে, রেটিনার যে ধমনীগুলো, সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। চোখে আমাদের দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে। কিডনির ভেতরে যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলো নষ্ট হয়ে গিয়ে রেনাল ফেলিওর হতে পারে। দেখা গেছে যে হঠাৎ করে হওয়া মৃত্যু, মানে একজন আপাত সুস্থ একজন মানুষ, তিনি হঠাৎ করে মারা যাচ্ছেন, সে হঠাৎ করে মারা যাওয়ার যে ঘটনা, সেটার ক্ষেত্রেও অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের একটা ভূমিকা থাকে। আমরা অনেকগুলো মারাত্মক ক্ষতি বলবো, সেগুলোর কথা আমরা জানলাম এখানে। আচ্ছা, অনেকেই রোগটাকে সাইলেন্ট কিলার হিসেবে বলে। এই মানে চিকিৎসার ক্ষেত্রে এরকম একটা
পরিভাষা ব্যবহার করা হয় কেন? সাইলেন্ট কিলার কেন বলে? সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানে নিঃশব্দ, যে কোনো জানান দিচ্ছে না। কতগুলো রোগ আছে যে রোগগুলো জানান দেয়। উচ্চ রক্তচাপ হচ্ছে এমন একটা রোগ তার জানান দেয় না, মানে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ নেই, এমন কোনো উপসর্গ নেই যেটা দেখে আমরা বলতে পারবো যে যে আমার আমার প্রেশার বেশি আছে। বা আমি আমার নিজের কথাই বলছি, আমার যখন প্রথম আমার উচ্চ রক্তচাপ ধরা পড়লো, আমার 180/120 ব্লাড প্রেশার ছিল। কেমন করে ধরা পড়লো? আমি দাঁত তোলানোর জন্য দাঁতের ডাক্তারের কাছে গেছি, প্রেশার দেখতে গিয়ে দেখলাম আমার 180/120। বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনো রোগের জন্য ডাক্তারের কাছে গেলেন একজন রোগী, তার প্রেশার দেখা হলো, প্রেশার দেখতে গিয়ে তার প্রেশার বেশি। অথবা একজনের হার্ট অ্যাটাক হয়ে গেছে বা স্ট্রোক হয়ে গেছে, সে ডাক্তারের কাছে গেছে, তখন তার প্রেশার মাপতে গিয়ে দেখা গেল প্রেশার বেশি। অর্থাৎ উচ্চ রক্তচাপ কোনো জানান দিয়ে আসে না, মানে এমন কোনো উপসর্গ নেই যে উপসর্গগুলো দেখলে আমরা বলতে পারবো যে এর উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা। যেমন আমি যদি পাশাপাশি ডায়াবেটিসের রোগী দেখি, ডায়াবেটিসের রোগীর কি হয়? ডায়াবেটিসের রোগীর পেচ্ছাপ বেশি বার হয়, জল তেষ্টা পায়, খিদে পায়। এই তিনটা থাকলে আমরা আন্দাজ করতে পারি যে এই রোগীর হয়তো ডায়াবেটিস আছে। কিন্তু উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এরকম কোনো উপসর্গ নেই, সমস্যার কথা রোগী বলবেন না, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে রোগীর উচ্চ রক্তচাপ থাকতে পারে। সেই জন্যই হাইপারটেনশনকে সাইলেন্ট কিলার বলা হয়, যে জানান না দিয়ে সে শরীরের ক্ষতি করছে এবং সেই ক্ষতির ফলে মৃত্যুও হতে পারে। এর থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষাটা হলো যে কোনো রোগী, 17 বছরের বেশি বয়স্ক কোনো রোগী, সে যখনই ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের উচিত তার প্রেশারটাকে একবার পরীক্ষা করে নেওয়া, কিংবা রোগীর ডাক্তারকে বলা উচিত যে আমার প্রেশারটা একটু দেখে লিখে দিন। হয়তো তার মধ্যে দিয়ে তার উচ্চ রক্তচাপটা ধরা পড়লেও পড়ে। খুব সাধারণ একটা বিষয় আপনি যেরকম বললেন, এবং খুব সহজভাবেই হয়তো প্রেশারটা ধরা পড়ে, কিন্তু মানুষের সচেতনতার অভাবের জন্য কোথাও গিয়ে তার প্রেশারটা নিয়মিত মাপার প্রয়োজন, সেটা হয়তো সে বোধ করে না। আচ্ছা, আমরা এই সমস্যাটা দেখি, আমরা বহু মানে উচ্চ রক্তচাপের রোগী তো সবসময় পাওয়া যাচ্ছে বা বাড়ছে, সেটার সঙ্গে সঙ্গে স্ট্রোকের পেশেন্টও খুব বাড়ছে। আচ্ছা, এই বিষয়টা, এই যে উচ্চ রক্তচাপ, এটা আমাদের জনস্বাস্থ্যের ক্ষেত্রে কতটা গুরুত্ব বা কতটা ক্ষতিকারক যদি বলেন আমাদের? আমাদের কিছু রোগ আছে যেগুলোকে আমরা বলি সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ, একজনের থেকে অন্যজনে ছড়ায়। আর কিছু রোগ আছে যেগুলো সংক্রামক নয়, অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ। আমাদের দেশে এবং সারা পৃথিবীতেও যে দুটো নন কমিউনিকেবল ডিজিজে মানুষ বেশি আক্রান্ত হন, তার মধ্যে 1 নম্বরে থাকবে হাইপারটেনশন, 2 নম্বরে থাকবে ডায়াবেটিস মেলাইটাস। গুরুত্বটা এই জায়গায়। হ্যাঁ, এবং যেটা বললাম যে বহু মানুষ এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, উচ্চ রক্তচাপের আপনি যেরকম বললেন যে আগে থেকে কিছুই বোঝা যায় না, যে কারণে এটাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে। আধুনিক জীবনযাপনের মানে ক্ষেত্রে কোন কোন অভ্যাস আমাদের যে উচ্চ রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে, এটা যদি আমরা একটু আগে থেকে জানতে পারি, হয়তো আমরা কোথাও গিয়ে সচেতন হতে পারি। আমরা যখন আমরা পরে উচ্চ রক্তচাপ প্রতিরোধের কথা বলবো বা উচ্চ রক্তচাপের চিকিৎসার কথা বলবো, তখন এটাকে আরো ভালো করে ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে যে আমাদের জীবনযাত্রাটা পাল্টে যাচ্ছে, আমাদের খাদ্যাভ্যাস পাল্টে যাচ্ছে, জীবনযাত্রা পাল্টে যাচ্ছে, আমাদের কাজকর্মের পদ্ধতিটা পাল্টে যাচ্ছে।
আমরা এমন সব খাবার খাচ্ছি যে খাবারে নুন বেশি, স্বাস্থ্যকর খাবার যেগুলো নয়, নুন বেশি, এরকম খাবার খাচ্ছি। আমরা শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম কম করছি। কাজ যেগুলো করছি সেগুলো বেশিরভাগ সময় বসে বসে কাজ করছি। তার ফলে আমাদের ওজন বাড়ছে, স্থূলতা বাড়ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, পেটটা বেড়ে যাচ্ছে। এই সবগুলোর ফলে উচ্চ রক্তচাপ কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। আমাদের জীবনযাত্রার ধরনে পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তন, শারীরিক পরিশ্রম না করা, এগুলো এই উচ্চ রক্তচাপ বাড়ার কারণের মধ্যে অন্যতম। আপনি অনেকগুলো মানে কারণ বললেন যেটাতে উচ্চ রক্তচাপ বাড়ছে, জীবনযাত্রার পরিবর্তন বা দ্রুত জীবনযাত্রার একটা বড় কারণ। আচ্ছা, হাই প্রেশার কি মানে এটা কি জেনেটিক? জেনেটিক মানে তো জিন সম্বন্ধিত। হাই প্রেশারকে বলা যায় যে ফ্যামিলিয়াল বলাটা বোধহয় বেটার হবে। মানে পরিবারে দেখা যায়, মানে বাবা মার হাই প্রেশার থাকলে তাহলে সন্তানদের হাই প্রেশারে হওয়ার সম্ভাবনাটা বেশি, এটুকু বলা যায়। যেরকম বললেন যে পরিবারে একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেউ হাইপারটেনশনে আক্রান্ত হচ্ছে, কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র বয়স্কদের নয়, অনেক তরুণদের মধ্যেও হাই প্রেশার রয়েছে, এবং স্ট্রোকে মৃত্যু আমরা শুনতে পাচ্ছি। এর পেছনে কি কি কারণগুলো আছে যদি? যে কারণে আধুনিক সময়ে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক একই কারণগুলোতে একই কারণে কিন্তু কম বয়সীদের মধ্যেও উচ্চ রক্তচাপের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাদের যে খাদ্যাভ্যাস, তারা যে খাবার খাচ্ছে, আগেকার প্রজন্মের মানুষ কম বয়সে যে খাবার খেত, আমরা কম বয়সে যে খাবার খেতাম, এখন আমাদের ছেলে মেয়েরা যে খাবার খায়, ফাস্ট ফুড, এমন খাবার যার মধ্যে তেল চর্বি বেশি, যার মধ্যে নুন বেশি, শারীরিক পরিশ্রম কম করা, খেলাধুলা কম করা, এই যে, এবং কাজ এমন করা যে কাজের জন্য শারীরিক পরিশ্রম হয় না, মানে জীবিকার জন্য এমন কাজ করা যার জন্য শারীরিক পরিশ্রম হয় না, বসে বসেই যে কাজ করা যায়, এই সবগুলো তরুণ প্রজন্মের মধ্যে উচ্চ রক্তচাপের সম্ভাবনা খুব বাড়িয়ে দিচ্ছে। আমরা মানে জানতে পারলাম যে আমাদের খাবার মধ্যে যে তেল চর্বি জাতীয় বেশি আছে এরকম খাবার বা নুন আছে সেরকম খাবার, সবটাই আমাদের বিপদের মাত্রা বাড়াচ্ছে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে। উচ্চ রক্তচাপ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যায় যে প্রেশারের ওষুধের যে দাম খুব বেশি সেরকমটা নয়, এবং খুবই সহজে হাই প্রেশারের ওষুধ পাওয়াও যায়, এবং খুব কম ওষুধে হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু তবুও আমরা দেখতে পাই যে প্রচুর স্ট্রোকের পেশেন্ট, প্রচুর উচ্চ রক্তচাপের পেশেন্ট। এটা আপনার কি মনে হয় যে কোথাও গিয়ে আমাদের কি এটা নিয়ে সচেতনতার অভাব আছে, বা কি কারণ এই যে চারপাশে এত স্ট্রোক পেশেন্ট বা উচ্চ রক্তচাপের পেশেন্টের কারণ? সচেতনতা বললে মানে আমি এটাকে সচেতনতার অভাব বলবো না। আমি তো বললাম যে উচ্চ রক্তচাপ এমন একটা রোগ যে তাতে কোনো উপসর্গ হয় না। তো মানুষ যদি উচ্চ রক্তচাপ সম্বন্ধে জানেও, তার পক্ষে তো তার নিজের উচ্চ রক্তচাপ আছে কিনা সেটা জানার কোনো উপায় নেই। এমন পদ্ধতি থাকতে হবে যে পদ্ধতি উচ্চ রক্তচাপের রোগীদেরকে খুঁজে বার করবে। আজকে যদি এমন একটা সিস্টেম থাকে যে সিস্টেমে দেশের সমস্ত নাগরিকেরা যে সিস্টেমের আওতায়, যেখানে নিয়মিত শারীরিক পরীক্ষা হয় এবং সেখানে ব্লাড প্রেশারও মাপা হয়, এবং ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার পাওয়া গেলে তাকে তার চিকিৎসা শুরু করা,
চিকিৎসার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ওষুধ দিয়ে, আর ওষুধ দিয়ে চিকিৎসার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয় হয়তো ওষুধ না দিয়ে জীবনযাত্রার যে জীবনযাত্রার পরিমার্জনের ফলে পরিমার্জন করে ব্লাড প্রেশারকে কম রাখা। তো সরকার যদি এই ব্যবস্থাটা করতো, মানে খুব কম কথায় বলতে গেলে, সরকার যদি তার নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেয়, যদি ইউনিভার্সাল হেলথ কেয়ার থাকে, তাহলে কিন্তু খরচটাও কম হয়। একটা অ্যামলোডিপিনের দাম কত? একটা অ্যামলোডিপিন সরকারি সাপ্লাইয়ে 50 পয়সাও লাগে না, মানে সেই 50 পয়সার ওষুধ সে প্রতিদিন খেলো, সে যদি প্রতিদিন খেয়ে তার প্রেশারটা কন্ট্রোলে থাকে, তাহলে তার হার্টের সাইজ বাড়বে না। আর হার্টের সাইজ যখন বেড়ে গেল, তখন সরকার কি করবে? সরকার তখন 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা খরচ করে হার্ট ট্রান্সপ্লান্ট করবে। এই সরকারি ব্যবস্থায় নাগরিকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই উচ্চ রক্তচাপের রোগীদেরকে চিহ্নিত করে তাদের চিকিৎসার আওতায় আনা যায়। তাতে ওভারঅল লাভ হয়। খরচের দিক দিয়েও বড় ধরনের যে চিকিৎসার খরচগুলো, স্ট্রোক হলে বা হার্ট অ্যাটাক হলে বা হার্টের সাইজ বড় হয়ে গেলে যেগুলো করতে হয় সেগুলোও করতে হয় না, এবং রোগীও ভালো থাকে। ডাক্তারবাবু আমাদেরকে বোঝালেন যে একটা খুব সামান্য জিনিস, যে নিয়মিত প্রেশার মাপার মতন মনিটরিং যদি সরকারি ক্ষেত্রে সর্বস্তরে পাওয়া যায়, তাহলে বোধহয় আমরা এই উচ্চ রক্তচাপের যে সমস্যাটাকে খুব কম সময়ের মধ্যে আটকাতে পারি। কারণ যদি আমার দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ চলে, তাহলে সেক্ষেত্রে হার্টের সমস্যা, এবং বললেন যে পাম্প করতে করতে হার্টের সাইজ বড় হয়ে যাওয়া, সেক্ষেত্রে আবার হার্ট ট্রান্সপ্লান্ট, মানে এরকম বড় বড় সমস্যা যেগুলো আসবে, সেটা আমরা খুব কম সময়ে আটকে দিতে পারি যদি আমরা নিয়মিত প্রেশার চেকআপের ব্যবস্থা করতে পারি। খুব সাধারণ যে ছোটখাটো যে সরকারি পরিকাঠামো আছে, স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেই জায়গাতে। আচ্ছা, আমাদের আলোচনা হচ্ছিল যে উচ্চ রক্তচাপের নুন বা তেল চর্বি জাতীয় খাবার কতটা প্রভাব ফেলে। একটু আগে আমাদের একটা প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক, উনি প্রশ্ন রেখেছেন যে নেশার দ্রব্য, সিগারেট বা পান বা ওই তামাক দত্তা জাতীয় যে ধরনের নেশার যে দ্রব্য, সেইগুলো কি উচ্চ রক্তচাপ বাড়াতে কোনো প্রভাব ফেলে? হ্যাঁ, অবশ্যই যে তামাকের নেশাগুলো রক্তচাপকে বাড়ায়। মানে যে জন্য রক্তচাপ মাপার আগেও আধ ঘন্টা আগে আমরা কোনো তামাকের নেশা না করতে পারি। এই যে নেশাগুলোর অবশ্যই উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্ক আছে। মানে মাপার আগে কোন রকমের নেশা না করা আধ ঘন্টা পর্যন্ত, সেটা বললেন তো? হ্যাঁ, তার কারণটা কি? তার কারণটা হলো যে খেলে বাড়ে। তো যে তামাকের নেশা করছে তার তো বাড়তেই থাকবে। মানে সে যখন নেশা করছে তখন তো তার রক্তচাপ বেশি। আর মানে আরেকটা বিষয় যেটা মানুষ খুব চিন্তা করে, যে একবার হয়তো এটা কোথাও গিয়ে ঠিকও নয়, যে প্রেশারের ওষুধ একবার খেলে জীবনভর নিয়মিতভাবে খেয়ে যেতে হবে, এটা বন্ধ করা যায় না। এইটা কতটা ঠিক? এইটা যদি বলেন যে এটা কি ঠিক, হ্যাঁ এটা ঠিক। আপনাকে যদি আপনার চিকিৎসক উচ্চ রক্তচাপ যদি মেপে পেয়ে তিনি যদি ওষুধ দেন, তাহলে সেই ওষুধকে আপনি বন্ধ করবেন না, তার মানে ঠিক। কিন্তু এখানেও কথা আছে, উচ্চ রক্তচাপের চিকিৎসায় এমন হতেই পারে যে একজন তার খাবারে লবণ কমিয়ে শারীরিক
ব্যায়াম করে ওজন কমিয়ে সে তার প্রেশারকে কমিয়ে ফেলে, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসছে। তখন এমন অবস্থা হতে পারে যে প্রেশারের ওষুধ বন্ধ করা হলো, কিন্তু সেটা রোগী নিজে বন্ধ করবেন না, সেটা চিকিৎসকের হাতে ছাড়া উচিত। আরেকটা কি অবস্থা, আরেকটা মনে করুন শীতকালে একজন রোগী কিছু প্রেশারের ওষুধ খাচ্ছিল, গরম পড়লো, গরমের সময় কি হয়, গরমের সময় ঘাম হয়, আমরা প্রচুর ঘামি, ঘামের সময় আমাদের শরীর থেকে জল এবং লবণ বাইরে বেরিয়ে যায়, তাতে কিন্তু প্রেশারটা কমে যায়। তো অনেক ক্ষেত্রে হয় যে শীতকালে যে রোগীর সামান্য মাত্রায় প্রেশারের ওষুধ লাগছিল, গরমকালে গিয়ে আমরা সেই প্রেশারের ওষুধকে কখনো কখনো বন্ধ করে দিই, আবার ঠান্ডা পড়লে তখন হয়তো আবার প্রেশারের ওষুধ শুরু করতে হয়। মানে কথাটা এইভাবে, এই প্রশ্নটা হলে পরে ভালো, সে যে আমার একবার উচ্চ রক্তচাপ হয়েছে, আমার কি সারা জীবন থাকবে? হ্যাঁ, আপনার যদি উচ্চ রক্তচাপ হয়ে থাকে তাহলে এটা আপনার সারা জীবনের সঙ্গী, আপনাকে চিকিৎসায় থাকতে হবে। সেই চিকিৎসাটা সব ক্ষেত্রে ওষুধ নাও হতে পারে, কিন্তু ওষুধ হবে কি হবে না সেটা আপনি নিজে ঠিক করবেন না, সেটা আপনাকে চিকিৎসকের উপর ছাড়াটাই বাঞ্ছনীয়। মানে একেবারেই মানে চিকিৎসাটা একবার যদি উচ্চ রক্তচাপের ধরা পড়ে, সেক্ষেত্রে চিকিৎসার মধ্যে থাকতে হবে এবং সেটা সারা জীবনই থাকতে হবে। ওষুধ চলবে কি চলবে না সেটা ডাক্তার নির্ধারণ করবেন। আচ্ছা, আমরা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আরো একটা অনেকেই যেটা কম বয়সীদের মধ্যে একটা সবসময় উচ্চ রক্তচাপের প্রবণতা এখন দেখা যায়। এটার কি কারণ আপনি বলেছেন যে খাদ্যাভ্যাস বা এগুলো, কিন্তু আমার যেটা প্রশ্ন যে এই মানে এই যে উচ্চ রক্তচাপ, এটা কি খুব মানসিক চাপ বা এইরকম কোনো উদ্বিগ্ন অবস্থায় থাকলে এটা কি বাড়ে? এই সমস্যা থেকে কি এটা আসছে? দেখা গেছে একজন মানুষ যে সময় সে শান্ত অবস্থায় আছে, যে সময় তো তার কোনো উদ্বেগ নেই, সেই সময় তার যে রক্তচাপ, আর যখন সে উদ্বেগে আছে তখন তার রক্তচাপ মাপলে তখন তার রক্তচাপ বেশি পাওয়া যায়। তার মানে এটা হতে পারে যে যখন একটা সম্পর্ক আছে, অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এটাও একটা ফ্যাক্টর, কিন্তু এটাই একমাত্র ফ্যাক্টর নয় যে মানসিক উদ্বেগের জন্য আমার প্রেশারটা বেড়ে গেছে। এসে বলেন অনেক রোগী প্রেশার বাড়িয়ে নিয়ে এসে আমাদের বলেন যে আমি খুব ছিলাম, উদ্বেগে ছিলাম, ঘুমোচ্ছিল না, এই জন্য আমার প্রেশারটা বেড়ে গেছে, কিন্তু সেটা একমাত্র কারণ নয়। আচ্ছা, আমরা অনেকগুলো বিষয় নিয়ে মনে হয় আলোচনা করলাম উচ্চ রক্তচাপে। আমার প্রশ্নগুলো প্রায় শেষের দিকে, যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কি কি করা উচিত, আর সাধারণ মানুষ কিভাবে সচেতন থাকবে এই বিষয়ে, এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ভূমিকা কি হওয়া উচিত? আমি একটু বড় করেই বললাম, আপনি বলুন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কি কি করা উচিত সেটা আমি যেটা আলোচনা আগে উল্লেখ করেছি, আরেকবার বলছি। প্রথমত হচ্ছে যে দেখবেন উচ্চ রক্তচাপের রোগীদের ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখা শুরু করে, কি লেখে? সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট, খাবারে নুনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। এবারে এই নিয়ন্ত্রণের পরিমাণটা কতটা? নিয়ন্ত্রণটা হচ্ছে প্রতিদিন 5 থেকে 6 গ্রাম সাধারণ নুন, আমাদের যে রান্নার লবণ 1 চামচ, এটা চায়ের চামচের 1 চামচ মতো হয়, এই 1 চামচ ব্যবহার করা যায়। তো 1 চামচ মেপে তো আমরা ব্যবহার করতে করা কি সম্ভব যে ওই 1 চামচ নুন সকালবেলা নিয়ে নিলাম, সারাদিন সেটাকে ভাগ করে ব্যবহার করলাম? তো আমরা যেটা বলি যে আলাদা করে নুন খাবেন, না মানে রান্না করার জন্য যেটুকু নুন লাগে
তা বাদে নুন খাবেন না। এবার আমরা যখন বলি যে আবার ডাক্তাররা কি কি বলেন অনেক সময় কথা বলার সময়, কাঁচা নুন খাবেন। তো কাঁচা নুন খাবেন না যখন বলা হয়, তো তখন রোগীর মাথায় এরকম আসতে পারে যে ডাক্তার তো কাঁচা নুন খেতে না করেছে, তো আমি যদি ভেজে খাই, ভেজে বা পুড়িয়ে নুনটাকে খাই, নুন ইন এনি ফর্ম সেটাকেই রেস্ট্রিক্ট করতে হবে। সেটা মানে কাঁচা নুন, ভাজা নুন, পোড়া নুন, সৈন্ধব লবণ, বিট লবণ, সব ধরনের লবণই সারাদিনে 5 থেকে 6 গ্রামের বেশি ব্যবহার না করা উচিত। এটার সুবিধার জন্য আমরা এরকম বলতে পারি যে রান্নায় যেটুকু নুন লাগে তা বাদে আলাদা নুন খাবেন না। নোনতা খাবারগুলো খাবেন না। নোনতা খাবার আমরা অনেক সময় নোনতা খাবার তেলে ভাজা, চানাচুর, এই জাতীয় যে খাবারগুলো যেগুলো নিয়ে বেশি থাকে, নুন বেশি থাকে, এগুলো না খাওয়া। তাহলে 1 নম্বর হলো সল্ট রেস্ট্রিকশন। 2 নম্বর হচ্ছে শারীরিক ব্যায়াম করা। দেখা গেছে যে শারীরিক ব্যায়াম করলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়। তো কোন ব্যায়ামটা করা হবে? যে ব্যায়ামটা সব বয়সের মানুষ সহজে করতে পারেন সেটা হচ্ছে জোরে হাঁটা। কতটা হাঁটবেন? সারাদিনে 0.5 ঘন্টা ঘাম ঝরিয়ে হাঁটবেন, সপ্তাহে অন্তত 5 দিন। 5 দিন যদি 0.5 ঘন্টা করে হাঁটা হয়, তার মানে কত? সপ্তাহে 3 ঘন্টা, 3 ঘন্টাও না, 230 মিনিট। দেখা গেছে যে এই 230 মিনিট যদি হাঁটা হয়, তাতে রক্তচাপ নিয়ন্ত্রণে সুবিধা। এই হাঁটাটা ওই আস্তে আস্তে হাঁটলে হবে না, কিংবা 2 বন্ধু হাঁটতে বেরিয়েছে, নিজেদের মধ্যে গল্প করতে করতে হাঁটছেন, কিংবা গান গাইতে গাইতে হাঁটছেন, তার মানে হাঁটার স্পিডটা ঠিক মতো হচ্ছে না। এতটা জোরে তাকে হাঁটতে হবে যাতে তার ঘাম ঝরে, যাতে তিনি কথা বলতে তার অসুবিধা হয়। তার মানে তখন বোঝা যাবে যে তার ঠিক স্পিডে হাঁটা হচ্ছে। ওজন কমাতে হবে। তা যদি ওজন বেশি থাকে, ওজনটা কমাতে হবে। এর ফর্মুলা আছে, মানে কোন উচ্চতায় কতটা ওজন হওয়াটা আদর্শ। সহজ একটা হিসেব হচ্ছে যে একজনের সেন্টিমিটারে যা উচ্চতা, তার থেকে যদি 100 বাদ দেওয়া হয়, যে সংখ্যাটা হয়, তত কিলোগ্রাম যদি ওজন হয়, তার কাছাকাছি যদি ওজন হয়, তাহলে সেটা তার আদর্শ ওজন। তার যদি ওজন বেশি থাকে, তাহলে তার ওজন কমাতে হবে। ওজন কমানোর জন্য খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা, শারীরিক ব্যায়াম করা, এগুলো পদ্ধতি। এরপর হচ্ছে যে নেশাগুলো বন্ধ করতে হবে। বিশেষ করে যে তামাকের নেশাগুলোর মধ্যে কতগুলো আছে ধোঁয়া আকারে আমরা নিই, আর কতগুলো আছে মুখে তামাক দিয়ে আমরা নিই। এই তামাকের নেশাগুলো বন্ধ করতে হবে। এগুলো যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে মোটামুটি রক্তচাপ অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। এতে যদি রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকে, তখন আমাদের ওষুধ ব্যবহার করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে একদম শুরু থেকেই ওষুধ ব্যবহার করতে হবে। মানে আমরা জীবনযাত্রার পরিমার্জনের যে পরামর্শ, সেই পরামর্শ দেওয়ার পাশাপাশি আমরা ওষুধও শুরু করে দিই যদি প্রেশার খুব বেশি হয়ে থাকে, কিংবা রোগীর হার্ট অ্যাটাক হয়ে থাকে, কিডনির কোনো সমস্যা থাকে, স্ট্রোক হয়ে থাকে, তাহলে আমরা শুরু থেকেও অনেক সময় উচ্চ রক্তচাপের ওষুধ দিই। এবার উচ্চ রক্তচাপের ওষুধ আছে, বিভিন্ন রকমের ওষুধ আছে, বিভিন্ন
ধরনের ওষুধ আছে, এক একটা ওষুধ এক এক রকম ভাবে কাজ করে। মানে আমি একটা জিনিস বলবো যে প্রত্যেকটা গ্রুপের কম দামি যে ওষুধ, সেই কম দামি ওষুধ দিয়ে চিকিৎসা করে ফল ভালো পাওয়া যায়। মানে এমন নয় যে আমরা আমরা দামি ওষুধ খেলাম তাই তাতে উচ্চ রক্তচাপটা ভালো থাকবে, উচ্চ রক্তচাপ থেকে হবে না, এরকম ব্যাপারটা না। তো আমাদের দেশে যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলোর মধ্যে কম দামি ওষুধ, হাইড্রোক্লোরোথায়াজাইড মূত্রবর্ধক বলে একটা ওষুধ আছে, এক রকমের মূত্রবর্ধক আছে, অ্যামলোডিপিন আছে, অ্যাটেনেলল আছে, এনালাপ্রিল আছে, লোসার্টান আছে। এটা আমি 5টা গ্রুপের 5টা ওষুধের নাম বললাম, যে ওষুধগুলো সাধারণভাবে সরকারি যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রতেও পাওয়া যায়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রতে গেলে পরে বিনামূল্যে পাওয়া যাবে। তো একদিকে জীবনযাত্রার পরিমার্জন, অন্যদিকে প্রয়োজনে উচ্চ রক্তচাপের ওষুধ। আরেকটা জিনিস যদিও আপনি প্রশ্ন করেননি, তবুও আমার মনে হয় যে বলে নেওয়া উচিত, যেহেতু আজকে সুযোগটা পাওয়া গেছে। সেটা হলো যে আমি তো শুরুতেই বলেছিলাম যে উচ্চ রক্তচাপ থাকলে বিপদ কি কি, সেই বিপদের দিকে আমরা এগোচ্ছি কিনা সেইটা দেখার জন্য কিছু নজরদারির প্রয়োজন। সেই নজরদারি গুলো কি আমি বলছি একটু। নজরদারির মধ্যে এক তো হচ্ছে যে আমাদের ওষুধ দিয়ে ব্লাড প্রেশারটাকে কত রাখতে হবে, 140/90 এরকম রাখতে হবে একজন সাধারণ রোগীর ক্ষেত্রে। কিন্তু যদি তার ডায়াবেটিস থেকে থাকে, তার যদি স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে থাকে, অথবা তার যদি কিডনি খারাপ থাকে, তাহলে সেই প্রেশারটা হবে ওপরে 130, নিচে 80 মিলিমিটার অফ মার্কারি। তো ওষুধ দিয়ে এবং জীবনযাত্রার পরিমার্জন করে আমাদের লক্ষ্য হচ্ছে এটা। এছাড়া কতগুলো পরীক্ষা আমাদের বছরে একবার করে করা উচিত। সেটার মধ্যে একটা হচ্ছে রক্তের সাধারণ পরীক্ষা, হিমোগ্লোবিন ডেসিডিসিএসআর। পুরোটা যদি নাও করা যায়, অন্তত হিমোগ্লোবিন। কেন? তার কারণ হচ্ছে যে হিমোগ্লোবিন কমে যায় কিডনি খারাপ হলে। উচ্চ রক্তচাপের রোগীর যদি আমি দেখি হিমোগ্লোবিন কম, তাহলে হয়তো সেটা ওই কিডনি খারাপের দিকে ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয় কি করব? ক্রিয়াটিনিন করব। ক্রিয়াটিনিন হচ্ছে একটা বর্জ্য পদার্থ। কিডনি যদি খারাপ হয় তাহলে ক্রিয়াটিনিন বেড়ে যায়। আরো ভালো হয় যে ক্রিয়াটিনিনের পরিবর্তে যদি ইউরিনে অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও বলে আরেকটা পরীক্ষা, যে এটা আসলে খরচের পরীক্ষা, সবার পক্ষে করা সম্ভব না। এইটাতে একদম শুরুতে কিডনি যখন খারাপ হচ্ছে তার শুরুতেই বুঝতে পারা যায়। ক্রিয়াটিনিন হচ্ছে যখন অনেকটা খারাপ হয়ে গেছে, যখন আর ফেরার খুব একটা রাস্তা নেই, সেই সময় ক্রিয়াটিনিন বাড়ে, কিন্তু এসিআরটা একদম শুরুতেই বুঝতে পারা যায়। আর কি করব? আমরা ব্লাড সুগারের পরীক্ষা করব, কারণ আমাদের দেশের মানুষ ব্লাড সুগারে প্রচুর ভোগেন, এবং বহু রোগীরই হাইপারটেনশনের রোগীর কোমরবিডিটি হিসেবে, সহযোগী আরেকটা রোগ হিসেবে ডায়াবেটিস থাকে। তো প্রত্যেক বছর অন্তত একবার করে আমরা ব্লাড সুগার পরীক্ষা করব। ব্লাড সুগার পরীক্ষাতে ডায়াবেটিস আছে কিনা ধরার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে খালি পেটে তাকে 75 গ্রাম গ্লুকোজ 1 গ্লাস জলে গুলে খাইয়ে 2 ঘন্টা বাদে বিপি ব্লাড সুগার করা। আর কি করবো আমরা? সম্ভব হলে, সবটাই সম্ভব হলে, রোগীর পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আমরা কোথায় করাবো? সম্ভব হলে লিপিড প্রোফাইল করব। লিপিড প্রোফাইল থেকে আমরা বুঝতে পারবো যে রক্তে চর্বির মাত্রা বেশি আছে কিনা। বেশি থাকলে তার জন্য আমাদের চিকিৎসা লাগবে। আর কি করব?
ইসিজি ইসিজি থেকে মানে ইসিজিতে যেটা দেখা হয় হার্টের যে বৈদ্যুতিক অ্যাক্টিভিটি, বৈদ্যুতিক ক্রিয়াকলাপ দেখা হয়। তো হার্টের মাংসপেশিতে বিদ্যুৎ চলাচলের কোনো রাস্তায় অবরোধ আছে কিনা সেটা ইসিজি থেকে বুঝতে পারা যায়। আবার হার্টের যে ধমনীগুলো, সেই ধমনীগুলোর মধ্যেও কোনোখানে রক্ত চলাচলের ব্যাঘাত আছে কিনা সেটাও ইসিজি থেকে বোঝা যায়। আর কি করব? আর আমরা সম্ভব হলে ইকোকার্ডিওগ্রাফি করব। ইকোকার্ডিওগ্রাফি করে হার্টের সাইজটা বাড়ছে কিনা সেটা বুঝতে পারা যায়। এইবার ইকোকার্ডিওগ্রাফিতে খরচ আছে 1500 টাকা থেকে নিয়ে 2500 টাকা 3000 টাকা খরচ হয়। তার বিকল্প হতে পারে বুকের এক্সরে। বুকের এক্সরেতেও হার্টের সাইজটা বাড়লে বুঝতে পারা যায়। আমি এতগুলো পরীক্ষার কথা বললাম, কিন্তু অন্তত পক্ষে দুটো পরীক্ষা করানোই উচিত প্রতি বছর। একটা হচ্ছে ইসিজি আর দ্বিতীয়টা হচ্ছে সুগার পরীক্ষা। ইসিজি আর কি বললেন? ব্লাড সুগারের পরীক্ষা। আচ্ছা, 75 গ্রাম খালি পেটে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে তার 2 ঘন্টা বাদে বিপি সুগার করা। একদম। আমরা দুটো প্রশ্নের উত্তর পেলাম যে আমরা কিভাবে সচেতন থাকতে পারি এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আরেকটা যেটা প্রশ্ন ছিল আমাদের, যে সরকারি ক্ষেত্রে কি ভূমিকা হলে এটা আমরা অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবো এই হাইপারটেনশন? এইটা আমি আসলে এইটা এর আগেই আমি একবার উল্লেখ করেছি, আবারই একই কথাই বলছি। সেটা হচ্ছে যে সরকারের পরিকাঠামোটা এমন হতে হবে যাতে সমস্ত দেশের বাসিন্দা তারা সেই সরকারি যে স্বাস্থ্য পরিষেবা তার আওতায় আসে। নিয়মিত যাতে স্বাস্থ্য পরীক্ষা হয় এবং সেই স্বাস্থ্য পরীক্ষাতে 17 বছরের বেশি বয়সী নারী এবং পুরুষ তাদের যাতে প্রত্যেকবারে ব্লাড প্রেশারটা মাপা হয়। এইটুকুনো করলে পরেই আমরা কার উচ্চ রক্তচাপ হচ্ছে এটা আমরা চিহ্নিত করতে পারবো। চিহ্নিত করার পরে তো আমরা চিকিৎসায় গেলে ব্লাড প্রেশারকে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখতে পারবো। এবার এই সরকারের পক্ষে এই পরিকাঠামোটা করা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে এই পরিকাঠামোটা আছে। এই পরিকাঠামোটাকে চালানোর জন্য যে চিকিৎসকের প্রয়োজন হয় এরকমও নয়, স্বাস্থ্যকর্মীদের দিয়েও এই নন কমিউনিকেবল ডিজিজ স্ক্রিনিং এর যে কাজ, এই কাজটা হতে পারে। কিন্তু সরকারের এই সদিচ্ছাটা থাকতে হবে যে আমি আমার বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেব। মানে স্বাস্থ্যটা মুনাফার বিষয় না, স্বাস্থ্যটা এর অধিকার, মানুষের অধিকার, এবং সেই অধিকারটাকে পূরণ করার দায়িত্ব রাষ্ট্রের। এই সদিচ্ছাটা রাষ্ট্রের থাকতে হবে, তাহলে রাষ্ট্রের পক্ষে এই ঠিক ভূমিকা পালন করাটা সম্ভব করা হবে। একদমই। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা শুনলাম যে কিভাবে আমরা হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে পারি বা সেই বিষয়ে সচেতন হতে পারি এবং আমাদের কি কি করা উচিত, সেই সঙ্গে সরকারি ভূমিকাগুলোও আমরা শুনলাম। আর একটা প্রশ্ন এসেছে কি কপালে ঘাম বেশি হওয়া কি উচ্চ রক্তচাপের লক্ষণ? না, এইটা ওইভাবে বলা যায় না যে কপালে ঘাম হওয়া বা বেশি ঘামা সেটা উচ্চ রক্তচাপের লক্ষণ, এরকম বলা যায়। ডাক্তারবাবু একটু আগেই বলেছেন যে সেই রকম ভাবে আলাদা করে আগে থেকে কোনো লক্ষণ বুঝে হাইপারটেনশন আছে সেটা বোঝাটা খুব মুশকিল। অন্য রোগের মতন এর লক্ষণগুলো সেরকম ভাবে দেখা যায় না। মানে যে সমস্যাগুলোর কথা উচ্চ রক্তচাপের রোগীরা বলেন, মাথা ব্যথা হচ্ছে, মাথা ঘুরছে, টলে পড়ে যাচ্ছে, এগুলো উচ্চ রক্তচাপ ছাড়াও অন্য অনেক রোগে হতে পারে। মানে এগুলো স্পেসিফিক নয়, মানে উচ্চ রক্তচাপের জন্য এগুলো কোনোটা স্পেসিফিক উপসর্গ নয়, স্পেসিফিক সমস্যা নয় যে এগুলো থাকলেই তার উচ্চ রক্তচাপ আছে, এরকম আমরা বলতে পারি না। একদমই।
আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা আশা রাখছি যে আজকে যে বক্তব্য আমরা শুনলাম সেটা দিয়ে আমরা হাইপারটেনশন সম্পর্কে সচেতন হতে পারবো। আপনাদের যদি ভালো লাগে আমাদের অনুষ্ঠান তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই বলে আজকে আমাদের লাইভ এখানেই আমরা শেষ করছি। আবার থাকবো স্বাস্থ্য ক্ষেত্রে জ্বলন্ত কোনো সমস্যা নেই।